ঘুরে দাঁড়ানো বাংলাদেশে বেশি বেশি বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টা। সংস্কার ও ভোটার তালিকা হালনাগাদের 18 মাস পর নির্বাচনের ইঙ্গিত প্রেস সচিবের। বদলে যাচ্ছে রাজনীতির সমীকরণ, ইসলামী দলগুলোকে নিয়ে ঐক্যের পরিকল্পনা জামায়াতের। সাংগঠনিক সংস্কার আর কর্মীদের প্রস্তুত করার তোড়জোড় বিএনপির। নভেম্বরেই পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত ছুটবে ট্রেন, শেষ পর্যায়ে কাজ। নদী শাসনের জন্য 900 কোটিতে কেনা জমির বেশিরভাগই বিলীন, ব্যাপক দুর্নীতির অভিযোগ। বিশ্ব পর্যটন দিবস আজ। দেশে রাজনৈতিক অস্থিরতায় পিছিয়ে পড়ছে খাতটি। বিপুল সম্ভাবনার পরও মিলছে না কাঙ্ক্ষিত সাফল্য। আসন্ন মৌসুমে পর্যটক আকর্ষণই বড় চ্যালেঞ্জ। সময় সংবাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। শেখ হাসিনা সরকারের পতনের পর ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। অর্থ পাচার ও দুর্নীতি রোধ ছাড়াও নিশ্চিত করা হচ্ছে সুশাসন। তাই বাংলাদেশে এখনই বিনিয়োগের উপযুক্ত সময়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের এক অনুষ্ঠানে একথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি প্রবাসী ও মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। প্রবাসী বাংলাদেশি ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের মধ্যাহ্নভোজ সভা। বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে বিজনেস কাউন্সিল আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে উঠে আসে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। প্রবাসী ও বিদেশি ব্যবসায়ীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনা সরকারের ১৫ বছরে দুর্নীতি, অর্থ পাচার ও সুশাসনের অভাবে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আশানুরূপ হয়নি। জুলাই আগস্ট বিপ্লবের পর ২ মাসেরও কম সময়ে বাংলাদেশ সুশাসনে ফিরে এসেছে, ঘুরে দাঁড়িয়েছে। তাই এখনই বিনিয়োগের উপযুক্ত সময়। তিনি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। অনুষ্ঠান শেষে তার বক্তব্যের বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। গত সরকারের সময় অনেকে প্রফিট রিপ্যাট্রিয়েট করতে পারতো না, ইকোনমির অবস্থা এত খারাপ হয়ে গেছিল। তো এখন ইকোনমি আবার আমরা সুদৃঢ় জায়গায় নিয়ে বাংলাদেশে যাতে মানুষ ইনভেস্ট করতে আসে, বড় বড় কোম্পানিগুলো যদি ইনভেস্ট করতে আসে, সেই একটা ইনভেস্টের পরিবেশ আমরা তৈরি করব। স্যারের মেসেজটা এটা খুবই পাওয়ারফুল মেসেজ ছিল এবং সবাইকে বলেছেন বাংলাদেশকে আসেন, ইনভেস্ট করেন। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা আরো বলেন, বাংলাদেশে বিনিয়োগ করলে বিদেশি কিংবা প্রবাসী কাউকে ঘুষ, দুর্নীতি সহ কোনো রকম বাধার সম্মুখীন হতে হবে না। গ্লোবাল যারা ইনভেস্টর, টপ ইনভেস্টরদেরকে স্যারের একটাই মেসেজ যে উই আর ওপেন ফর বিজনেস। বাংলাদেশ হ্যাজ রিটার্নড। আমাদের দেশে আমরা করাপশন ট্যাকেল করব। বাংলাদেশের এফডিআই এর জন্য যতটুক ভালো লেবার স্ট্যান্ডার্ড রাখা যায় সেই লেবার স্ট্যান্ডার্ড আমরা ইমপ্লিমেন্ট করব। শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ জানান, বাংলাদেশে মুদ্রাবাজার স্থিতিশীল হচ্ছে। ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের জবাবদিহিতা ও পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে। তিনি বলেন, রুগ্ন ব্যাংকগুলোর দেউলিয়া হওয়া থেকে রক্ষা ও এসব ব্যাংকের আমানতকারীদের আস্থা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় ব্যবসায়ীরা অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূসকে অভিনন্দন জানান এবং বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। প্রধান উপদেষ্টা জানান, বাংলাদেশে ১৫ থেকে ২৯ বছর বয়সী জনসংখ্যা প্রায় ৩.৫ কোটি, যা দেশের মোট শ্রমশক্তির ৩৭%। তারুণ্যের এই দক্ষতা এবং উদ্ভাবনী ক্ষমতা কাজে লাগাতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। বাংলাদেশের সংস্কার ও ভোটার তালিকা হালনাগাদের 18 মাস পর জাতীয় নির্বাচনের ইঙ্গিত দিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার নিউ ইয়র্কে সাংবাদিকদের তিনি একথা বলেন। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানান জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। এদিন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইউরোপীয় কমিশন প্রেসিডেন্টের সঙ্গে পাচার হওয়া অর্থ ফেরানোর বিষয়ে আলোচনা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া তার সঙ্গে বৈঠক করেন আইসিসির প্রসিকিউটর। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির আরও একটি রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শেখ হাসিনা সরকারের পতনের এক দফা দাবি। আন্দোলনে আওয়ামী লীগ সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্বিচার গুলিতে মৃত্যু হয় শত শত মানুষের। এদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী। জুলাই আগস্টের ওই বিপ্লবের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। প্রধানের দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে এসে বৃহস্পতিবার মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এ সময় অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থনের কথা জানান জাতিসংঘ মহাসচিব। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেন, সরকার নতুন বাংলাদেশ পুনর্গঠনে সংস্কার কর্মসূচি নিয়েছে। নির্বাচন হতে পারে তা বাস্তবায়নের 18 মাস পর। সেনাপ্রধানের উনি একটা মতামত দিয়েছেন। আমাদের মনে হয় সেনাপ্রধানের মতামত, আপনার রয়টার্সের রিপোর্টটা আপনারা পড়েন, ওই রিপোর্টটা পড়লে দেখবেন। হ্যাঁ, রয়টার্সের রিপোর্টে যেটা আছে আপনি যদি পুরো দেখেন যে রিফর্মের পরে আরও 18 মাস পরে ইলেকশন। এদিন সকালে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এ সময় ডক্টর ইউনূসের সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন ও সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন। ডক্টর ইউনূস বলেন, বিগত সরকারের সময় হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে। এসব অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চান তিনি। পরে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ডক্টর ইউনূস। বৈঠকে দুর্নীতি প্রতিরোধে সংস্থাটির অভিজ্ঞতা জানতে চান প্রধান উপদেষ্টা। এরপর প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর করিম এ খান। এ সময় ডক্টর ইউনূস জুলাই আগস্ট বিপ্লবে গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করার প্রক্রিয়া সম্পর্কে জানতে চান। আইসিসির যিনি করিম খান, উনি জানিয়েছেন যে উনি বাংলাদেশে এই বছরের মধ্যে বাংলাদেশে সফর করবেন এবং অ্যাট দ্য সেম টাইম জুলাই আগস্টে যেই হত্যাকাণ্ড হলো, যেই কার্নেজ হলো, সে বিষয়ে স্যার জিজ্ঞেস করেছেন যে এই ইস্যুতে কোনো ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটির এরকম কোনো কেস ওইখানে কিভাবে করা যায় বা এটার প্রসিডিওরগুলো কি, সেই ব্যাপারে ওনার কাছে জানতে চেয়েছেন। এদিন জাতিসংঘের সাইডলাইনে 16টি ইভেন্টে অংশ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সঙ্গে দেখা করেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক শুফ, মার্কিন সেনেটর ডিক ডারভিন, জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক হাই কমিশনার, ILOর ডিরেক্টর জেনারেল ও UNDPর অ্যাডমিনিস্ট্রেটর। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্র সফরের শেষ দিনে শুক্রবার জাতিসংঘের ৭৯তম অধিবেশনে ভাষণ দেবেন। ক্ষমতার পালাবদলের পর অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব নিয়ে বিশ্ব দরবারে তিনি কিভাবে বাংলাদেশকে উপস্থাপন করেন তা দেখার জন্যই এখন সবার আগ্রহ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। শেখ হাসিনার সরকারের পতনের পর নতুন করে উজ্জীবিত ইসলামী দলগুলো এবার বৃহত্তর ঐক্য গড়ার পথে তারা। জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, বেশ কয়েকটি দল ও ইসলামী চিন্তাবিদদের সঙ্গে প্রাথমিক আলোচনা করেছেন তারা। কয়েকজন নেতা ইঙ্গিত দিয়েছেন একক প্রতীকে নির্বাচনে যাওয়ার কৌশল নিয়েও ভাবনা আছে দলগুলোর। নাজমুস সালেহীর প্রতিবেদন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর পাল্টে গেছে দেশের রাজনীতির হিসাব নিকাশ। রাজনীতির মাঠে আওয়ামী লীগ না থাকায় বিএনপি ও তার এক সময়ের মিত্র দলগুলোর মধ্যে চলছে নানা সমীকরণ। ইতোমধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম সহ অন্যান্য দলগুলো রাজনীতির মাঠে বেশ সরব। আগামীর বাংলাদেশ আর পথ হারাবে না। নেতারা বলছেন, ফ্যাসিবাদের পতন হওয়ার পর তাদের প্রতি আগ্রহ বাড়ছে মানুষের। মুক্ত পরিবেশ পাওয়ায় বাড়ছে তাদের সমর্থকের সংখ্যা। কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী দলগুলো যে ভালো ভূমিকা রাখতে পারবেন, এই জায়গায় জনগণ আগের চাইতে হাজার গুণ বেশি তারা আশা করছেন বলে আমরা মনে করি। জোয়ারের মতো মানুষ জামাত ইসলামীর কথা শোনার জন্য একটা আকুল আগ্রহ নিয়ে ছুটে আসতেছে। জনগণ চাচ্ছে একবার কমপক্ষে ইসলামী শক্তি দেশটা শাসন করুক। এই সুযোগে নতুন রাজনৈতিক কৌশল নিতে চায় ইসলামী দলগুলো। নিজেদের মধ্যে বিভিন্ন চিন্তার দ্রুত ঘোচাতে চায় তারা। ইসলামী দলগুলিকে ঐক্যবদ্ধভাবে নির্বাচন অংশগ্রহণ করার জন্য আমরা আহ্বান জানিয়েছি এবং আলহামদুলিল্লাহ অনেক দলগুলি সম্মত জ্ঞাপন করেছেন। হেফাজতে ইসলাম বাংলাদেশ, ইসলামী আন্দোলন এবং জামাত ইসলামী, এই তিন শক্তিকে ঐক্যবদ্ধ করার জন্য প্রাইমারি আলাপ আলোচনা তো শুরু হয়েছে বলে আমরা জানি। আমরা অন্তত 7-8টা ইসলামী দলের সাথে কথা বলেছি, আর সরাসরি দলের পদ পদবি ধারণ করেন না অথচ ইসলামিক স্কলার, ইন্ডিভিজুয়ালি জাতির কাছে তার মর্যাদা আছে এমন আলেমদের সাথে আমরা আলাদা আলাদা মত বিনিময় করেছি। ভোটের মাঠে জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলনের বাইরে অন্যদের তেমন প্রভাব না থাকলেও নেতাদের দাবি, জোট হলে নতুন রেকর্ড দেখবে বাংলাদেশ। আগামী নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ একটি ব্যালট বাক্স হওয়া অতীব জরুরি বলে আমরা মনে করি। মানুষের আশা আকাঙ্ক্ষার এই ফ্লোটা যদি যুক্ত হয় তো আমরা মনে করি যে একটা উল্লেখযোগ্য
জনসমর্থন আমরা আগামী নির্বাচনে দেখতে পারবো। যদি ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে নির্বাচন করে তাহলে আমি মনে করি এদেশে সরকার তারাই গঠন করবে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী দেশে নিবন্ধিত ইসলামী দলের সংখ্যা 11টি। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। সারা দেশে সাংগঠনিক সংস্কার আর কর্মীদের প্রস্তুত করার কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। 28 সেপ্টেম্বর চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগে একযোগে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা। বিএনপির জ্যেষ্ঠ নেতারা বলছেন, দলকে সুসংগঠিত ও নির্বাচন ইস্যুতে হাইকমান্ডের বার্তা তৃণমূলে পৌঁছে দিতেই এমন উদ্যোগ। ধাপে ধাপে 8 বিভাগের 64 জেলায় হবে কর্মী সভা। মার্জিয়া মামুর রিপোর্ট। জেল, গুম, নির্যাতন, গণতান্ত্রিক চর্চা ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে রাজপথে কর্মসূচির কারণে গত এক যুগের বেশি সময় ধরে নিপীড়নের শিকার হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা, কর্মী ও সমর্থকরা। ব্যাহত হয়েছে দলটির সাংগঠনিক কার্যক্রম। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশে পট পরিবর্তনের পর এবার দল গোছানোয় মনোযোগী বিএনপি। প্রথম দফায় 28 সেপ্টেম্বর একযোগে দেশের 3টি বিভাগ চট্টগ্রাম, সিলেট ও বরিশালে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হবে। সার্বিক তত্ত্বাবধানে কাজ করবে 3টি কমিটি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে বিশেষ বার্তা, সেটি হচ্ছে তৃণমূল একদম পৌঁছে দেওয়া হবে এবং একই সাথে সাথে আগামী রাজনীতি কোন পন্থায় পরিচালিত হবে এবং সেই রাজনীতিতে কতটা মানবিক, কতটা সাম্য এবং স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়গুলো সম্মিলিতভাবে উপস্থাপিত হবে, সেই বিষয়গুলো তৃণমূলকে একদম জানিয়ে দেওয়া হবে। ইতিমধ্যে আমরা বিভাগীয় পর্যায়ে সভা করেছি, এখন জেলা পর্যায়ে আমরা 3টি অঙ্গ সংগঠন মিলে যৌথ সভা করতে যাচ্ছি। ওই লক্ষ্য উদ্দেশ্য একটাই, এই নেতাকর্মীদের মাঠে রাখা, সাংগঠনিক কাজকর্মের মধ্যে ব্যস্ত রাখা। কিছু কিছু জায়গায় কমিটি নেই বা কমিটির কিছু অসঙ্গতি আছে, আমরা এই যৌথ কর্মী সভার মধ্যে দিয়ে সেগুলো ফাইন্ড আউট করব এবং সংগঠনকে শক্তিশালী করার জন্য নতুন করে ঢেলে সাজানোর একটা প্রস্তুতি আমাদের আছে। বিএনপির জ্যেষ্ঠ নেতারা বলছেন, দেশ জুড়ে দলের সাংগঠনিক সংস্কার আর নির্বাচন সামনে রেখে তৃণমূলের নেতাকর্মী সমর্থকদের প্রস্তুত করতেই এই কর্মসূচি। এটাও এক ধরনের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার জন্য, যেন সেটা নির্বাচনে আমাদেরকে সহায়তা করবে। সো এটা আমাদের চলমান এবং এটা কন্টিনিউয়াসলি চলমান থাকবে, যাতে করে যে কোনো সময় নির্বাচন ডিক্লেয়ার করলে যেন আমাদের পক্ষে কোনো অসুবিধা না হয়। 16 বছরে আমাদের নেতা কর্মীরা মামলা হামলা জর্জরিত, আমরা একটা সম্মেলন পর্যন্ত করতে পারি না। যারা আমরা দায়িত্বে আছি বিভিন্ন উপজেলায়, পৌরসভায়, জেলায়, বিভাগে, তাদেরকে নির্দেশ দিচ্ছে যে আরও শক্তিশালী সংগঠন গড়ে তুলতে হবে এবং নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। ধাপে ধাপে 8 বিভাগের 64 জেলাতেই হবে কর্মী সভা। জেলার পর উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা করবে বিএনপি। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। তুরস্ক থেকে দেশে ফিরেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। বিমানবন্দরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জ্যেষ্ঠ এই সাংবাদিক বলেছেন, পরাজিত ফ্যাসিবাদ বিদেশে বসে বিপ্লবকে নস্যাৎ করার ষড়যন্ত্র করছে। সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাহমুদুর রহমানকে ফুলেল সংবর্ধনা দেন ইনকিলাব মঞ্চ, ফ্যাসিবাদী বিরোধী ছাত্র জনতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় মাহমুদুর রহমান বলেন, জেল খাটার মতো মানসিক শক্তি আছে। জেল থেকে মুক্ত হওয়ার পর আরও বড় পরিসরে সবাইকে নিয়ে লড়াই করা হবে। 2013 সালে দ্বিতীয় দফায় আমার দেশ বন্ধ হওয়ার পর বিভিন্ন মামলায় রিমান্ডে নেওয়া হয় মাহমুদুর রহমানকে। পরে এক মামলায় স্ত্রী সহ তাকে 7 বছরের কারাদণ্ড দেন আদালত। পরাজিত ফ্যাসিবাদ বিদেশে বসে তার বিদেশি বন্ধু, বিদেশি প্রভু, তার কোনো বিদেশি বন্ধু নাই, তার বিদেশি প্রভু এবং বাংলাদেশের এজেন্টদের দিয়ে বিপ্লবকে নস্যাৎ করার অপচেষ্টা চালাচ্ছে। আপনাদের কাছে আমার সনির্বন্ধ অনুরোধ, একজন সিনিয়র সিটিজেন হিসেবে এবং আপনাদের লড়াইয়ের সাথী হিসেবে আমার অনুরোধ যে আপনাদের মধ্যে যেন কোনো অনৈক্য না আসে, কোন রকম অনৈক্যের ফাটল ধরে যেন ফ্যাসিবাদ আবার বাংলাদেশে মাথাচাড়া না দিয়ে উঠতে না পারে। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ভাঙা থেকে যশোর পর্যন্ত অংশের নির্মাণ শেষ পর্যায়ে।
প্রকল্প পরিচালক জানিয়েছেন আগামী নভেম্বর থেকে এই অংশেও ট্রেন চালানো সম্ভব হবে। আর প্রকল্পে প্রায় ১,৬২১ কোটি টাকা সাশ্রয়ের আশা তার। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট আর ছবি তুলেছেন আবু সাইদ। দ্রুত গতিতে এগিয়ে চলছে ভাঙা থেকে যশোর পর্যন্ত অংশের রেলপথের কাজ। পদ্মা সেতু রেল লিঙ্ক প্রকল্পের বাকি থাকা এই কাজ শেষ হতে যাচ্ছে আগামী মাসেই। এরই মধ্যে টেস্ট অ্যান্ড কমিশনিং করে রেল লাইন প্রস্তুত করা হয়েছে। এই অংশের অগ্রগতি এখন 97.60%, আর ভাঙা জংশনের অগ্রগতি 96%। আধুনিক এই জংশনের সঙ্গে যুক্ত হয়েছে যশোরের লাইন। প্রকল্পটির ঢাকা মাওয়া অংশের অগ্রগতি 97.75% এবং মাওয়া থেকে ভাঙা অংশের অগ্রগতি 99.64%, আর সার্বিক অগ্রগতি 98.16%। নতুন পথে রেল লাইন চালুর খবরে খুশি মানুষ। ঘোরা বেচা করে আসতেই তো আমাদের এই দর্শনা চুয়াডাঙ্গা ওই লাইনে আসতেই তো সব দিকে সুবিধা আছে, শর্টকাট রাস্তা হয়ে গেলে। এখান থেকে রাজশাহী যেতে খুব সুবিধা হয়েছে। ট্রেনের সংখ্যা খুবই কম হওয়াতে আমাদের যাতায়াতে অনেক সময় অনেক ভোগান্তি পোহাতে হয়। প্রকল্প পরিচালক জানান ভাঙা থেকে যশোর নতুন রুটে বাণিজ্যিক ট্রেন চালু হচ্ছে নভেম্বরে। ৩৯,২৪৬ কোটি ৮০ লাখ টাকার এই প্রকল্পের প্রায় ১৬২১ কোটি টাকা সাশ্রয়ের আশা তার। ভাঙা থেকে যশোর অংশের কাজ আগামী অক্টোবরের মধ্যে সম্পন্ন করা হবে। সিগন্যালিং কাজ সহ চূড়ান্ত হিসাবে আমাদের ধারণা অনুযায়ী সব মিলিয়ে প্রায় ১,৬০০ কোটি টাকার মতো সাশ্রয় হবে। বাংলাদেশ সেনাবাহিনীর তদারকিতে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান CREC সিঙ্গেল লাইনের ১৬৬ কিলোমিটারে রেলপথ নির্মাণ করে। নতুন পথ চালু হলে এই রেলই সরাসরি যেতে পারবে যশোর পর্যন্ত। এতে যশোর থেকে রাজধানী ঢাকার রেলপথের দূরত্ব কমবে প্রায় ১৯৩ কিলোমিটার। মুন্সিগঞ্জের মাওয়া রেলওয়ে স্টেশন থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। আবার আলোচনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ রাকসু নির্বাচন। আগামী 5 মাসের মধ্যে নির্বাচন দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন উপাচার্য সালেহ হাসান নকিব। প্রথম রাকসু নির্বাচন হয় 1956 সালে। সর্বশেষ 1990 সালে রাকসুর ভিপি নির্বাচিত হন বিএনপির বর্তমান জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এরপর থেকে দীর্ঘ 34 বছর ধরে বন্ধ রাকসু নির্বাচন। শেখ হাসিনা সরকার পতনের পর নতুন করে নির্বাচনের উদ্যোগ নেয় খুশি ছাত্র সংগঠনের নেতা ও সাধারণ শিক্ষার্থীরা। তারা বলছেন রাকসু গঠন হলে ন্যায্য দাবি দেওয়া আদায়ের একটি প্ল্যাটফর্ম তৈরি হবে। শিক্ষাবান্ধব একটা ছাত্র রাজনীতি চাই। প্রতিনিধি থাকবে, তারা একটা নির্দিষ্ট জবাবদিহিতার মাধ্যমে থাকবে। ছাত্ররা তাদের যোগ্য নেতৃত্ব সামনের দিনে বাংলাদেশের জন্য কন্ট্রিবিউট করতে পারে। রাজশাহী বিশ্ববিদ্যালয় একটা নজির স্থাপন করতে পারে ঢাকা বা অন্য বিশ্ববিদ্যালয়ের জন্য। তো সংসদ নির্বাচন দিলে শিক্ষার্থীদের মনের যে দাবি, তাদের দাবি দাবা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আদায় করার জন্য একজন ছাত্র যিনি ভিপি নির্বাচিত হবেন। অতীতে যে ধরনের অসুস্থ ছাত্র রাজনীতি চলেছে এবং জাতীয় রাজনীতির সাথে যে ধরনের লেজুর বৃত্তি তারা করেছে, অপরাজনীতি যেভাবে করেছে, সেইটা আর আমরা বিশ্ববিদ্যালয়ে হতে দিতে চাই না। কানপুরে টস হেরে ব্যাট করবে বাংলাদেশ। এই টেস্টে টাইগার একাদশে এসেছে দুটি পরিবর্তন। পেসার নাহিদ রানা ও তাসকিনের পরিবর্তে জায়গা পেয়েছেন খালেদ ও তাইজুল। এই মুহূর্তে গ্রিন পার্ক স্টেডিয়ামে আছেন আমাদের সহকর্মী মাহবুব রিমন। সরাসরি চলে যাব তার কাছে। রিমন, ম্যাচ ও সার্বিক নিরাপত্তার কথা তো বলবোই, তবে সবার আগে একটু আকাশের কথা জানাতে চাই। সকাল থেকে, গতকাল রাতে থেকেই মুষলধারে বৃষ্টি হয়েছে কানপুরে। সকালবেলাও বেশ কিছুটা সময় বৃষ্টি হয়েছে, এরপরে একটা দীর্ঘ সময় প্রায় ঘন্টা তিনেকের মতো বৃষ্টি বন্ধ ছিল। এই মুহূর্তে কানপুরের আকাশ কিন্তু আবারও কালো মেঘে আচ্ছন্ন। জানেন যে আবহাওয়ার পূর্বাভাস বলছে যে রোববার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের একটা সমূহ সম্ভাবনা রয়েছে। গতকালও আমরা দেখেছি মোটামুটি সারাদিন বৃষ্টি হয়েছে, আজও সারাদিন বৃষ্টিপাত হতে পারে। এবং সেই মেঘলা আকাশের নিচে যেখানে টসটা ছিল গুরুত্বপূর্ণ, সেই টস ভাগ্যটা কিন্তু একেবারে বাংলাদেশের পক্ষে হাসেনি। বাংলাদেশ দল টস হেরে ফিল্ডিং করবে খুব স্বাভাবিকভাবে। যেই দলই আসলে টস জিতবে সে দলই ফিল্ডিং করবে। রোহিত শর্মা অপরাজিত আনচেঞ্জ একাদশ নিয়ে আসলে তিনি মাঠে নেমেছেন। সবচাইতে আলোচনা হচ্ছিল কুলদীপ যাদবকে শেষ পর্যন্ত খেলাবেন কিনা লোকাল বয়, কিন্তু কুলদীপকে তিনি খেলাচ্ছেন না। বাংলাদেশ দলের দুটো পরিবর্তন নিশ্চয়ই দর্শকরাও জেনে গেছেন। তাইজুল ইসলাম সবশেষ যিনি কিনা শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে খেলেছিলেন, সে তাইজুল আবার ফিরেছেন দীর্ঘ সময় পরে খালেদ আহমেদকে। কিছুটা সারপ্রাইজিং তো বটেই, নাহিদ রানা এবং তাসকিন আহমেদকে বসিয়ে খালেদ আহমেদকে খেলানো হচ্ছে। বিদেশের মাটিতে তার সাফল্য কিন্তু
কিন্তু একেবারেই ম্লান। সেই খালেদকে কেন খেলানো হচ্ছে, যদিও আমরা গতকালও দেখেছিলাম যে নেটে তিনি দীর্ঘ সময় বোলিং করেছেন, তবে তাইজুলের একাদশে যে অন্তর্ভুক্তি সেটা মোটামুটি প্রত্যাশিত ছিল, অর্থাৎ 2 জন পেসার 3 জন স্পিনার নিয়ে বাংলাদেশ দল এই ম্যাচটা খেলতে নামছে। 8 জন যদি ব্যাটসম্যানের কথা বলি, সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজ সহ, কারণ তারা দুজনই অলরাউন্ডার কোটায় খেলছেন। নিরাপত্তার কথা বলছিলাম, একেবারে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। এত নিরাপত্তা, আসলে আমরা যখন গণমাধ্যম কর্মীর স্টেডিয়ামে ঢুকছিলাম আমাদেরকে বেশ কয়েকটা বেষ্টনী প্রায় 1 কিলোমিটার আমাদের হাঁটতে হয়েছে, হেঁটে তারপরে আসতে হয়েছে। খুব স্বাভাবিকভাবে জানেন যে ভারতীয় কট্টরপন্থী যে হিন্দু সংগঠন হিন্দু মহাসভার একটা হুমকি রয়েছে। তবে দর্শকদের যদি কথা বলি, 3 বছর পরে এই কানপুরে টেস্ট ম্যাচ ফিরেছে, যে ম্যাচকে সামনে রেখে দর্শকদের উন্মাদনার একেবারে কমতি নেই। তো এই ছিল আমার কাছে ভারতের উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ এবং ভারতের যে টেস্ট ম্যাচের সবশেষ আপডেট। কানপুর স্টেডিয়ামের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহবুব রিমন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঘুরে দাঁড়ানো বাংলাদেশে বেশি বেশি বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টা। সংস্কার ও ভোটার তালিকা হালনাগাদের 18 মাস পর নির্বাচনের ইঙ্গিত প্রেস সচিবের। বদলে যাচ্ছে রাজনীতির সমীকরণ, ইসলামী দলগুলোকে নিয়ে ঐক্যের পরিকল্পনা জামায়াতের। সাংগঠনিক সংস্কার আর কর্মীদের প্রস্তুত করার তোড়জোড় বিএনপির। এবং নভেম্বরেই পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত ছুটবে ট্রেন, শেষ পর্যায়ে কাজ। নদী শাসনের জন্য 900 কোটিতে কেনা জমির বেশিরভাগই বিলীন, ব্যাপক দুর্নীতির অভিযোগ। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।